হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। তোমাদের সকলকে আমি চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি। যেমনটা তোমরা জানো যে এখানে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একেবারে স্টার্ট টু এন্ড প্রিপারেশান কিন্তু দেওয়া হয়। আর যেই সিরিজটা আমি তোমাদের জন্য শুরু করেছি রিসেন্টলি, যেটা হচ্ছে গিয়ে শুধুমাত্র নোটস নয়, তোমাদের বইও পড়তে হবে। এবং আমি এখান থেকে আমার এই চ্যানেলের মধ্য দিয়ে তোমাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ বইয়ের নির্বাচিত অংশ থেকে পড়াবো, এবং যেগুলো পড়লে মোটামুটি তোমাদের কনসেপ্ট এতটাই ক্লিয়ার হবে যে তোমরা ডাব্লিউবিসিএস বলো, ইউপিএসসি বলো, যদি বাংলাতে লিখতে হয় বাংলাতে লিখতে পারবে, ইংরেজিতে লিখতে হলে ইংরেজিতে লিখতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ যদি এমসিকিউও সলভ করার হয় তোমরা পারবে। তো বিভিন্ন বই থেকে আমি এখানে পড়াবো। এছাড়া আমার আরও অনেক প্রচুর ক্লাস আছে যেগুলো আমি নোটস বেসিসে, যেগুলো নোটস পড়লেও আর কি মোর দ্যান এনাফ, সেগুলোও কিন্তু আমি তোমাদেরকে ধীরে ধীরে দিতে থাকছি। তো প্লেলিস্ট ধরেই এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নেবে। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে সম্রাট আকবর। ঠিক আছে, সম্রাট আকবর নিয়ে আজকে আমরা বলবো। এর আগে কিন্তু বাবর আর হুমায়ুনের ডিটেলে বই থেকে আমরা পড়েছি। আমরা কিছু কিছু পার্টস কিন্তু একেবারে নোটে যাব না, শুধুমাত্র বই পড়ব। এবার দেখো, একটা কথা বলি, এই বইটা পড়ার জন্য বা ডিটেলে জানার জন্য একটু ধৈর্যের প্রয়োজন। সেই ধৈর্যটা নিয়ে তোমাকে ক্লাসটা পুরোটা দেখতে হবে। এটা আমি যে যেটা থেকে পড়াচ্ছি সেটা হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র। এইরকম একটা বইয়ের অংশ থেকে আমি তোমাদেরকে এই আকবরটা পড়াচ্ছি। খুব ভালো করে শোনো। এগুলোর পিডিএফেরও প্রয়োজন নেই, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নেবে অথবা মন দিয়ে শুনলেই তোমাদের হয়ে যাবে। তো একদম প্রথমে আমি সম্রাট আকবরের শুরুতে চলে যাচ্ছি। এখানে কি বলছে দেখো, সম্রাট আকবর ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। আমি যেগুলো গোল বা আন্ডারলাইন করব, বুঝবে যে এখান থেকে প্রশ্ন আসার প্রচুর পরিমাণে চান্স রয়েছে। যুদ্ধক্ষেত্র, সমরনীতি, কূটনীতি ও প্রশাসন সকল ক্ষেত্রে তিনি ছিলেন মুঘলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক। ইতিহাসে তাই তিনি আকবর দি গ্রেট নামে পরিচিত। সম্রাট হুমায়ুন যখন শেরশাহের নিকট পরাজিত ও রাজ্যচ্যুত হয়ে স্ত্রী হামিদা বানুকে নিয়ে পারস্য অভিমুখে যাত্রা করলেন, তখন রাজস্থানের অমরকোটে 23শে নভেম্বর 1542 আকবর জন্মগ্রহণ করেন। এখান থেকে জানা যায় তার মা হামিদা বানু বেগম এবং তারপর তার বাবা হচ্ছে হুমায়ুন। ওকে, জন্মের পর হুমায়ুন শিশুপুত্রের নামকরণ করেন জালালউদ্দিন। তাহলে আকবরের প্রাথমিক যে নাম সেটা কি ছিল? জালালউদ্দিন। প্রথমে কয়েক বছর আকবর তার চাচা হিন্দাল শামসুদ্দিন খান ও মাহাম আগমার তত্ত্বাবধানে প্রতিপালিত হন। তাহলে কার কার আন্ডারে তার যে প্রতিপালন সেটা হয়েছিল? এই তিনজন। এটা শামসুদ্দিন আছে, শামসুদ্দিনও হতে পারে। ওকে, তো চাচা হিন্দাল, অনেক ক্ষেত্রে হিন্দোলও বলা হয়, এবং মাহাম আনগা, আমরা এটা যোধা আকবর যারা দেখেছি সেখানে তার ক্যারেক্টারটা দেখেইছি, তো সুতরাং এটা একটুখানি নামগুলো মনে রাখবে। হুমায়ুন তার পুত্রের প্রথাগত শিক্ষা দীক্ষার ব্যবস্থা করেন। আকবর খুব অল্প বয়সে মল্লযুদ্ধ, অশ্বচালনা, তীরন্দাজ ইত্যাদি যুদ্ধকৌশল সহজেই রপ্ত করেন। 1551 খ্রিস্টাব্দে মাত্র 9 বছর বয়সে সম্রাট আকবর তার চাচা হিন্দালের কন্যা রুকাইয়া বেগমকে বিয়ে করেন। তাহলে ফার্স্ট তিনি কাকে বিয়ে করেছিলেন? রুকাইয়া বেগম। এইটুকু নামটাই জানলেই হবে। এরপর সিংহাসন আরোহণ। সম্রাট আকবর সিংহাসন আরোহণ করেছিলেন কবে? 1554 খ্রিস্টাব্দে হুমায়ুন পুনরায় দিল্লির সিংহাসন অধিকার করেন। আমি অলরেডি আগে কিন্তু হুমায়ুন তোমাদের পড়িয়ে দিয়েছি, তাই হুমায়ুনটা শুনে এসে তারপর আকবরে ঢুকবে। 1544 তিনি দিল্লি অধিকার করছেন, কিন্তু খুব বেশি দিন তিনি রাজত্ব করতে পারেননি, অলরেডি আমি বলেছি। 1555-তে আগ্রার লাইব্রেরির সিঁড়ি থেকে পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। যদিও এই মৃত্যুটা নিয়ে কিন্তু অনেক রকম কন্ট্রোভার্সি রয়েছে। অনেকে বলে যে তাকে ফেলে দেওয়া হয়েছিল, আরও অনেক বিষয় এখানে রয়েছে, অতটা আমাদের জানার দরকার নেই। তার মৃত্যু এক্স্যাক্টলি কীভাবে হয়েছিল এটুকু জানলেই হবে। হুমায়ুনের মৃত্যুর প্রাককালে আকবর পাঞ্জাবে বৈরম খানের তত্ত্বাবধানে অবস্থান করছিলেন। মৃত্যুর আগে তিনি কিন্তু কোথায় ছিলেন? বৈরম খানের আন্ডারে ছিলেন আকবর। বৈরম খান এখানে আকবরকে পরবর্তী মুঘল সম্রাট হিসেবে ঘোষণা করেন এবং তার রাজ্য অভিষেকের ব্যবস্থা করেন। 1556 সালের 14ই ফেব্রুয়ারি জালালউদ্দিন মোহাম্মদ আকবর উপাধি নিয়ে মাত্র 13 বছর বয়সে সিংহাসন আরোহণ করেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিশ্বস্ত বৈরাম খান আকবরের অভিভাবক নিযুক্ত হন এবং 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্রাট আকবর বৈরাম খানের তত্ত্বাবধানে রাজ্য শাসন করেন। তাহলে তার অভিভাবক কে ছিলেন? বৈরাম খান, এবং 1560 অবধি কিন্তু তার তত্ত্বাবধানেই এই রাজ্য শাসন হয়েছিল।
হয়ে গেল এইটুকু। তাহলে আকবর এবং তার সিংহাসন আরোহণের বিষয়টা কিন্তু আমরা জেনে নিলাম। এরপর আমরা যে অংশটাতে আসবো সেটা হচ্ছে রাজ্য বিজয়। শেরশাহের মৃত্যু, হুমায়ুনের সিংহাসন পুনরুদ্ধারের মধ্যবর্তী সময় ভারতে এক বিশৃঙ্খল রাজনৈতিক অবস্থা বিরাজ করছিল। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যেহেতু সুর বংশটা অন্য হয়ে যাচ্ছে, ওই জন্য মুঘল পড়াতে পড়াতে আমি সুর বংশে এক্ষুনি ঢুকবো না, মানে বাবর, হুমায়ুন, তারপর আমি জাম্প করে একদম আকবর পড়াচ্ছি, কারণ শেরশাহটা আমি পরে পড়াবো। তো আমরা এটা জানি যে হুমায়ুনের পরবর্তী যে সময়টা ছিল, সেই সময় কিন্তু আমরা কি দেখেছি যে শেরশাহ রাজত্ব ছিল, কারণ হুমায়ুন যখন পালিয়ে গেলেন পারস্যে, তারপর যেই সময়টা শেরশাহের রাজত্ব ছিল, আর আবার হুমায়ুন এসে পুনরুদ্ধার করলেন, এই পার্টিকুলার যে সময়টা যখন শেরশাহ রাজত্ব করছিল, ওই শেরশাহের পার্টটা আমি আবার পরে পড়াবো। তো এই যে এই মাঝখানে যেই সময় এই পুনরুদ্ধারের যে ব্যবস্থাটা চলছিল, হুমায়ুন আবার তার হারিয়ে যাওয়া রাজ্য, হারিয়ে যাওয়া কিংডমস সেটা আবার যে ফিরে পাওয়ার জন্য যে ব্যবস্থা করছিলেন, সেই সময়টা একটা সমাজে প্রচণ্ড অরাজকতা চলছিল। সুরবংশ সিকান্দার সুর পাঞ্জাবে এবং আদিল শাহ সুর উত্তর ভারতে তার শক্তি সঞ্চয় করছিল। এই যে সিকান্দার এবং আদিল শাহ, এরা ধীরে ধীরে কিন্তু শক্তি সঞ্চয় করার চেষ্টা করে এবং মুঘল সাম্রাজ্যের বিরোধিতা করতে থাকে। কারণ আমরা জানি যে ওই শের বংশ যেটা, আমরা সুর বংশ যেটা, বা যেটা শের শাহের যে বংশ, সেটা কিন্তু মনে রাখতে হবে আফগান, আর মুঘলরা মোগল, আর আফগান বংশটা সম্পূর্ণ আলাদা। সেই জন্য তারা আফগানরা সবসময় কী করেছে, সবসময় মোগলদের কিন্তু বিরোধিতা করতে থেকেছে। আমরা বাবু পড়ার সময় পড়েছি যে মুঘলরা জেনারেলি চাকতাই তুর্কি ছিলেন। যাই হোক, মেবার, বুন্দি, সিন্ধু, গুজরাট, মুলতান, মালব ও যোধপুর ইত্যাদি রাজ্য দিল্লির নিয়ন্ত্রণ প্রত্যাখ্যান করেছিল। একইভাবে দক্ষিণ ভারতের রাজ্যসমূহ গোলকুন্ডা, বিজাপুর, আহমেদনগর মুঘল শাসনকে অবহেলা করেছিল। এই সকল পরিস্থিতিকে বিবেচনা করে সম্রাট আকবর রাজ্য বিস্তারে বদ্ধপরিকর হন এবং সম্রাট আকবরের রাজ্য বিজয়ের বিবরণ নিচে দেওয়া হলো। এখানটা ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ইম্পর্টেন্ট? এখান থেকে শর্ট কোয়েশ্চেন্সের থেকে বেশি ইম্পর্টেন্ট, কখনো যদি ডেসক্রিপটিভ লিখতে হয় তাহলে এই অংশটা খুব ইম্পর্টেন্ট, যে এই যে রাজ্য বিজয়ের জন্য তিনি একেবারে মুখিয়ে রইলেন আকবর। কেন? তার কারণই হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গা, বিভিন্ন রাজ্য দিল্লির নিয়ন্ত্রণকে প্রত্যাখ্যান করছিল এবং দক্ষিণ ভারতও মুঘল শাসনকে মেনে নিতে পারছিল না, বিকজ অফ দ্য ওই বিশৃঙ্খলা, হুমায়ুন শেরশাহের ওই টাইমটার বিশৃঙ্খলার জন্য। তো এই সমস্ত প্ল্যান কিন্তু করে আকবর ভাবলেন যে না, এবার তাকে তার রাজ্য বিস্তার করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখব প্রথম পানিপথের যুদ্ধ বাবরের সময় আমরা দেখেছি। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556-তে কিন্তু ঘটে। রাজ্য বিস্তারের প্রথম ধাপে আকবর আদিল শাহ সুরের সেনাপতি ও প্রধানমন্ত্রী হিমুর মুখোমুখি হন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হিমু হুমায়ুনের মৃত্যুর পর দিল্লি ও আগ্রা অধিকার করে বিক্রমাদিত্য উপাধি নিয়ে স্বাধীনভাবে রাজ্য পরিচালনা শুরু করেন। আকবরের সাথে হিমুর যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। বৈরম খান মুঘল বাহিনীর নেতৃত্ব দেন এবং 1556 সালের 5ই নভেম্বর পানিপথের প্রান্তরে হিমুকে পরাজিত করেন। এই পানিপথটা কিন্তু বর্তমানে হরিয়ানাতে রয়েছে, মনে রাখবে। যুদ্ধের সময় হিমুর একটি চোখে তীর বিদ্ধ হয় এবং তাকে হত্যা করা হয়। এই ডেটটা ভেরি ইম্পর্টেন্ট। এবং কার কার মধ্যে হয়েছিল? হিমুর উপাধি কী ছিল? বিক্রমাদিত্য। এবং তিনি কার সেনাপতি ছিলেন? আদিল শাহ সুরের সেনাপতি। সেটা আমাদের মনে রাখতে হবে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ মুঘল ইতিহাসের মোড় পরিবর্তনকারী ঘটনা। এই যুদ্ধ বিজয়ের মাধ্যমে মুঘলরা হারানো আত্মবিশ্বাস খুঁজে পেয়েছিল। ডেফিনেটলি তাই, কারণ ওই বিশৃঙ্খলার পর কিন্তু একটাই উপায় ছিল আকবরের কাছে, যে আবার নতুন করে রাজ্য বিস্তারে মন দেওয়া, নয়তো কেউ দিল্লিকে মানছিল না। এবং এই পানিপথের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়েই কিন্তু পুরো বিষয়টা আরও বেশি স্ট্রং হয়ে পড়ে। এবার আফগানদের বিরুদ্ধে অভিযান। এইবার দেখো আফগানদের বিরুদ্ধে কি অভিযান করছিলেন আমাদের আকবর। পানিপথের যুদ্ধে বিজয়ের পর আকবর পাঞ্জাবের আফগান নেতা সিকান্দার শাহ সুরের বিরুদ্ধে অভিযান প্রেরণ করেন। মানকোট দুর্গে সিকান্দার সুরের পতন ঘটে। আদিল শাহ সুর 1557 খ্রিস্টাব্দে মুঙ্গেরে নিহত হন এবং অপর আফগান নেতা ইব্রাহিম সুর উড়িষ্যায় মৃত্যুবরণ করেন।
বরণ করেন। দেখো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, তবে আমি বলবো যেহেতু আফগানের পয়েন্টগুলো একটু বেশি করে মাথায় রাখবে, যে যেহেতু ফার্স্ট মানে আফগানদের বিরুদ্ধে পানিপথের যুদ্ধ জেতার পর তো এই সিকান্দার শাহের বিরুদ্ধে অভিযানটা ছিল, তাই এটা ইম্পর্টেন্ট। এরপর আমরা অনেক আরও জায়গা দেখতে পাবো যে মালব ও গন্ডোয়ানা অধিকার করেছিল, চিতোর অধিকার করেছিল। এগুলো জাস্ট আমরা অল্প করে রিডিং করে চলে যাব। এগুলো আমাদের শুধু কি পয়েন্টগুলো, মানে এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, এর ভেতরের শুধু নেমগুলো ইম্পর্টেন্ট, নামগুলো। যেমন আকবর তার ভ্রাতা মাহামানগার পুত্র আদম খানের নেতৃত্বে 1561 খ্রিস্টাব্দে মালব অধিকার করেন। 1554 সালে আসফ খান মধ্য ভারতের চান্দেল বংশ রাজা বীরনারায়ণ ও রাজমাতা দুর্গাবতীকে যুদ্ধে পরাজিত করে গন্ডোয়ানা রাজ্য অধিকার করেন। তাহলে কোন কোন রাজ্য অধিকার করেন, এবং এই রাজমাতা দুর্গাবতীর নেম খুব ইম্পর্টেন্ট, এনাকে হারিয়েছিলেন, এবং এটা পরীক্ষাতে এমসিকিউ এ বারংবার আসে, এবং তোমরা যারা ইউপিএসসি দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই স্টোরিটা প্রচণ্ড কাজে লাগবে। ঠিক আছে, আমার এটা পড়ানোর একটাই মাত্র উদ্দেশ্য, যে যারা বলো যে না বাংলা ভাষায় বা মাতৃভাষায় ইউপিএসসি পড়া যাবে না, ইউপিএসসি ক্র্যাক করা যাবে না, বা ডাব্লিউবিসিএস প্রিপারেশনও বাংলাতে নেওয়া সম্ভব নয়, তাদের জন্যই আমার এই প্রচেষ্টা। যদি সাথে থাকো তাহলে ভীষণ ভালো লাগবে, আর আরও আমি এনার্জি পাবো যাতে তোমাদের আরও ডিটেলে ভালো করে পড়ানো। আচ্ছা, তো চলো মালব ও গন্ডোয়ানা অধিকার আমরা দেখলাম। তারপর হচ্ছে কি চিতোর অধিকার। ভারতের প্রাচীন যোদ্ধা জাতি রাজপুত শক্তি খানুয়ার যুদ্ধে চিরতরে কিন্তু শেষ হয়ে যায়নি। রাজপুত রাজাদের মধ্যে প্রকৃতির রাজা ছিলেন উদ্ধত প্রকৃতির উদয় সিং। দেখো আমরা কিন্তু খানুয়ার যুদ্ধ বাবরের আমলে পড়েছি, এবং আমরা তখন মানে এরকম ভেবেছিলাম যে বাবর রাজপুত শক্তিকে নিঃশেষ করে দিয়েছে, কিন্তু না, উদয় সিংহ কিন্তু বেঁচে ছিলেন। তিনি মালবের রাজা রাজবাহাদুরকে আশ্রয় দিলেন এবং আকবরের বৈমাত্রেয় ভাই মির্জা হাকিমকে সাহায্য করে আকবরের বিরাগভাজন হন। 1568 খ্রিস্টাব্দে আকবর মেবারের রাজধানী চিতোর আক্রমণ করেন। যেটা আমি বললাম যে কোন কোন প্লেসগুলো আক্রমণ করেছিলেন, সেই প্লেসগুলো কিন্তু এখানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, রাজা উদয় সিংহ পালিয়ে যান, কিন্তু তার সেনাপতি জয়মাল ও পাট্টা প্রায় 4 মাস যুদ্ধ করে পরাজিত হন। অবশেষে চিতোর কিন্তু মুঘলের অধিকারে আসে। তাহলে এইভাবে মালব, গন্ডোয়ানা, চিতোর এগুলো অধিকার করেন। এমসিকিউ এর ক্ষেত্রে এইগুলো ইম্পর্টেন্ট, যেগুলো কোন 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 অংশ থেকে, এখানে এই অংশগুলোর মধ্যে কোন নামগুলো, সেই নেমগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর রণথম্বর ও কালিঞ্জর বিজয়। রণথম্বরের রাজা কে ছিলেন? চৌহান বংশীয় সুরজান। 1568 খ্রিস্টাব্দে আকবরের নিকট যুদ্ধে পরাজিত হয়ে রাজা সুরজান আকবরের সাথে একটি সন্ধি করেন। আকবর তাকে 2000 মানসাব প্রদান করেন এবং বানারসি ও টুনারের শাসক নিয়োগ করেন। সুরক্ষিত কালিঞ্জর যুদ্ধের অধিপতি ছিলেন রাজা রামচন্দ্র। আকবরের আক্রমণে রাজা রামচন্দ্র 1569 খ্রিস্টাব্দে মুঘল বাহিনীর নিকট বশ্যতা স্বীকার করেন। তাহলে রণথম্বর ও কালিঞ্জর বিজয় করেছিলেন, এখানে শুধু রাজা রামচন্দ্রের নামটা ইম্পর্টেন্ট। যখন আমাদের ব্রড কোয়েশ্চেন আসবে তখন কিন্তু আমরা খুব ডিটেলে মানে বড় কোয়েশ্চেন ওভাবে লিখতে পারবো না, কিন্তু কি পয়েন্টগুলো ইম্পর্টেন্ট, যে কোনগুলো জয় করেছিলেন, রণথম্বর জয় করেছিলেন, কালিঞ্জর জয় করেছিলেন, এগুলো ইম্পর্টেন্ট। এরপর দেখব রানা প্রতাপের বিদ্রোহ তিনি কীভাবে দমন করছেন। মেবারের উত্তরাধিকারী উদয় সিংহের পুত্র রানা প্রতাপ সিং মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। 1576 সালে গোলকুন্ডার নিকট হলদিঘাটে মুঘল রাজপুত বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। যুদ্ধে পরাজিত হয়ে রানা প্রতাপ কী করছেন? পালিয়ে যাচ্ছেন। এইভাবে রানা প্রতাপের বিদ্রোহটা কিন্তু দমন হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো না প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। দেখো আমি এতটাই গ্যারান্টি দিচ্ছি, আমি যেভাবে পড়াবো এখানে কোনো আর নোট পড়ার প্রয়োজন হবে না, জাস্ট পড়ে বুঝে স্ক্রিনশট পারলে নিয়ে নেবে, নিয়ে একটু কি পয়েন্ট করে খাতায় লিখে রাখবে, ব্যাস, পুরোটা মাথায় রাখো, খাতায় নয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রানা প্রতাপের যুদ্ধ কি করে তাহলে দমন করা হলো? একদম তোমার এই যে মেবারের উত্তরাধিকারী উদয় সিংহের পুত্র, তিনি কি করলেন? মুঘলদের বিরুদ্ধে আগে থেকে ঘোষণা করলেন যুদ্ধে। এবার আমরা সবসময় মনে রাখা উচিত যে পার্টি উইক বা যার কাছে ক্ষমতা কম তার আগে অ্যাটাক করা উচিত না। ঠিক আমি যদি ইসরায়েল প্যালেস্তাইনের দিকে তাকাই, যেমন হলো ওই যারা উইক তাদের কখনো শক্তিশালী কাউকে এভাবে অ্যাটাক করা উচিত না। এক্ষেত্রেও তাই হলো যে রানা প্রতাপ
চেষ্টা করলেন মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে, যথারীতি তিনি হেরে গেলেন, পালিয়ে গেলেন, সেটাই হলো। তো গুজরাট বিজয় এবার দেখব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1572 হয়েছিল। ভারত তো এত সম্পদশালী ছিল, এত একটা বাণিজ্য কেন্দ্র ছিল গুজরাট, কারণ সেখানে সুরাট ছিল বা আরও কিছু, মানে কি বলবো, তোমার যে বন্দর যেটাকে বলে আমাদের ডকইয়ার্ড, সেগুলো প্রচুর পরিমাণে গুজরাটে রয়েছে। তো এত সম্পদ, এত বিচিত্রতা, সমস্ত কিছু আকবরকে বিশেষভাবে আকৃষ্ট করে। গুজরাটের শাসক তৃতীয় মুজাফফর সাহেব দুর্বলতার সুযোগে তার মন্ত্রী ইতিমাদ খান আকবরকে গুজরাট অভিযানের আমন্ত্রণ জানান। এনার নামটা মনে রাখবে। আকবর 1573 সালে সুরাট দখল করেন এবং আজিজ কোকোকে আহমেদাবাদ শাসক নিযুক্ত করেন। গুজরাটের বিদ্রোহী ও পলাতক আমিরগণ সুরাট ক্যাম্পে আহমেদাবাদ দখল করে আকবরও পুনরায় গুজরাট জয় করে টোডারমলকে এর শাসনকর্তা নিযুক্ত করেন। এক্ষেত্রে গুজরাট বিজয় এই কি পয়েন্টটা ইম্পর্টেন্ট, এবং জয় করার পর কাকে সেই শাসনকর্তা নিযুক্ত করেন সেটা ইম্পর্টেন্ট, এবং কে প্রথম তাকে গুজরাটে আমন্ত্রণ জানায় সেটা ইম্পর্টেন্ট। ওকে, এরপর তো সব থেকে গুরুত্বপূর্ণ অংশ বাংলা। আমরা বাঙালি, বাংলায় তার মানে কতটা হস্তক্ষেপ ছিল সেটা দেখব। তো যখন আমরা আকবরের সময়কালটাকে দেখব, সেই সময় বাংলার শাসক ছিলেন দাউদ খান কররানী। তিনি তার পিতা সুলাইমান কররানীর মতো মুঘলদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেননি। তিনি নিজ নামে খুতবা ও মুদ্রা জারি করেন। মানে যখন আকবর ছিলেন সেন্ট্রালে অর্থাৎ দিল্লিতে, তখন বাংলা শাসন করছেন দাউদ খান কররানী। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোয়েশ্চেন আসতে পারে। আকবর প্রথমে জৈনপুরের শাসনকর্তা মুনিম খানকে বাংলা আক্রমণের নির্দেশ দিয়েছিলেন, যে মুনিম খানকে বললেন যাও বাংলা আক্রমণ করো। দাউদ খানের বিচক্ষণ উজির লোদি খানের মধ্যস্থতায় দাউদ খান মুনিম খানের সাথে সন্ধি করেন, কিন্তু 1574 খ্রিস্টাব্দে আকবর হাজিপুর ও পাটনা অধিকার করেন এবং মুনিম খানকে বাংলার সুবাদারও স্থাপন করেন। কিন্তু 1574 খ্রিস্টাব্দে আকবর হাজিপুর ও পাটনা অধিকার করেন এবং মুনিম খানকে বাংলার সুবাদার ও টোডারমলকে বাংলা অভিযানের দায়িত্ব অর্পণ করে রাজধানীতে ফিরে যান। মুঘল বাহিনীতে একে একে ভাগলপুর, কলওয়া ও তেলিয়াগিরি হয়ে তান্ডা ও সপ্তগ্রাম অধিকার করেন। কোন কোন জায়গাগুলো এখানে অধিকার করেন এগুলো একটু মনে রাখলেই হবে। মুঘলদের সাথে দাউদ খান 1757 খ্রিস্টাব্দে কটকের সন্ধি স্থাপন করে অবশেষে রাজা টোডারমাল ও হোসেন কুলি খানের নেতৃত্বে 1576 খ্রিস্টাব্দে 10ই জুলাই রাজমহলের যুদ্ধের মাধ্যমে বাংলা বিজয় সম্পন্ন হয়। বুঝতে পেরেছ? তার মানে এগুলো পড়ার পর কি মনে হতে পারে যে বাংলায় বইয়ের অভাব রয়েছে? একটু যদি আমরা বুদ্ধি খাটাতে পারি তাহলে বাংলাতেও পড়া সম্ভব। হ্যাঁ, সেই জন্যই সেই ইনিশিয়েটিভটা আমি নিচ্ছি। দেখো, সাথে থাকো, কতটা তোমাদের জন্য এগোতে পারি দেখো। তো যাই হোক, তো এই বাংলার বিষয়টা, বাংলার সঙ্গে কি করে আমরা আকবরকে রিলেট করতে পারছি তার পুরো ডিটেলসটা কিন্তু এই বইয়ের এই অংশে খুব ভালো করে দেওয়া রয়েছে, তাই তোমাদের জন্য এটা নিয়ে আসা। কাবুল, কাশ্মীর ও কান্দাহার বিজয় কি করে করলেন? আকবরের বৈমাত্রেয় ভ্রাতা মির্জা হাকিম আগ্রার সিংহাসন লাভের উদ্দেশ্যে এগোলেন। তখন আকবর 1581 খ্রিস্টাব্দে মির্জা হাকিমকে পরাজিত করে কাবুল অধিকার করেন। অপরদিকে রাজা ভগবান দাসের নেতৃত্বে কাশ্মীরের শাসক ইউসুফ শাহের বিরুদ্ধে আকবর অভিযান প্রেরণ করেন। 1586-87 খ্রিস্টাব্দের মধ্যে কাশ্মীর মুঘল অধিকারে আসে। ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ কান্দাহার 1595 খ্রিস্টাব্দে মুঘল অন্তর্ভুক্ত হয়। তা কাবুল, কান্দাহারও কিন্তু এখান থেকে বাদ গেল না। সিন্ধু বিজয়ের কথা দেখব। 1590-এ মির্জা আব্দুর রহিমকে মুলতানের গভর্নর হিসাবে প্রেরণ করেন। আব্দুর রহিম 1591 খ্রিস্টাব্দে জানি বেগকে পরাজিত করে সিন্ধু ও বেলুচিস্তান দখল করেন। দেখো, এত সাল মনে রাখা সম্ভব না, এত নাম মনে রাখা সম্ভব না, তাই কোন কোন জায়গা সিন্ধু, কাবুল, কান্দাহার কোন কোন জায়গা আর কি দখল করেছিলেন সেই প্লেস আর সেখানকার বিখ্যাত মানুষদের নামটুকু মনে রাখলেই হবে। বেশ কিছুদিন যাক, যদি তোমরা চাও তাহলে আমি পিডিএফ তোমরা চাইলে আমি প্রোভাইড করে দেব। আপাতত আমি বলবো ক্লাসটা মন দিয়ে শোনো, আর শুনতে শুনতে একদম ভিডিওটা পজ করে যে কি পয়েন্টসগুলো তোমরা পাবে না এখান থেকে, যেমন ধরো সিন্ধু বিজয়, এখানে কাকে পরাজিত করলেন? আব্দুর রহিমকে। সিন্ধু বিজয়ের সালটা ইম্পর্টেন্ট, সেটা লিখে নিলাম। এই যে এর টুকটুক করে যে শর্ট কি পয়েন্ট, বড় বড় করে নোট বানাতে যাবে না, সেগুলোকে একটু লিখে নেবে, ঠিক আছে? এরপর আমরা আকবরের দাক্ষিণাত্য নীতি দেখব। আকবর খুব সম্ভবত আমি একদিনে শেষ করতে পারবো না, আমাকে পার্ট 2 নিয়ে আসতে হবে।
তো সাথে থাকো, আমি চেষ্টা করব। তো আজকে দাক্ষিণাত্য নীতিটা পড়াবো। উত্তর পূর্ব ও উত্তর পশ্চিম ভারত বিজয়ের পর সম্রাট আকবর দাক্ষিণাত্যের দিকে নজর দিলেন। ঠিক আছে, তো আমরা উত্তর পূর্ব উত্তর পশ্চিম ভারত বিজয়ের পর পর কিন্তু সিন্ধু বিজয়, কাবুল, কাশ্মীর এগুলো সব আগে আগে দেখে নিলাম, বেঙ্গল সব দিকে আমরা দেখলাম। এরপর দক্ষিণের দিকে দেখলেন। একমাত্র খানদেশ ছাড়া আহমেদনগর, বিজাপুর, গোলকুন্ডা সবাই কিন্তু মেনে নিতে অস্বীকৃত জানায়, বলছে না আমরা মুঘল শাসন মানব না। তো 1595-এ আহমেদনগরের বিরুদ্ধে অভিযান প্রেরিত হয়। আহমেদনগরের শাসক বাহাদুর নিজাম শাহের অভিভাবিকা বীরাঙ্গনা চাঁদ সুলতানা 1596 খ্রিস্টাব্দে সন্ধি স্থাপন করেন। 1601-এ মুঘল বাহিনীর নিকট আসিরগড় দুর্গের পতন ঘটে। এতে বুরহানপুর সহ খানদেশ রাজ্যেরও পতন ঘটে। তাহলে এই আকবরের দাক্ষিণাত্য নীতিতে এসে অবশেষে আমরা দেখলাম 1601-এ অসিরগড় দুর্গ বা আসিরগড় দুর্গের যে পতন, তার মধ্য দিয়ে মোটামুটি একটা রাশ টানা গেল। তো এই দাক্ষিণাত্য নীতি অবধি সিন্ধু বিজয়, বাংলা, তারপর হচ্ছে কাবুল, কাশ্মীর, কান্দাহার, এই দাক্ষিণাত্য, খানদেশ, এই যে আরও এর আগে আমরা যা যা অংশগুলো পড়লাম, এই সমস্ত কিছু কিন্তু এই আকবরের প্ল্যান মাফিক সেই পানিপথের দ্বিতীয় যুদ্ধ থেকে ধীরে ধীরে হয়ে আকবরই পুরো রাজ্য বিস্তারটা করে ফেললেন। ঠিক আছে, তো এই কোথায় কোথায় রাজ্য বিস্তার করলেন এর এই পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এখানে যতটা দেওয়া রয়েছে ততটা অতটা মনে রাখতে হবে না, বেসিক জিনিসগুলো একটু মনে রাখলেই হবে। আকবরের ধর্মনীতির দিকে তাকাবো। আকবর তার শাসনকালে ধর্মীয় ক্ষেত্রে নতুন নীতি প্রবর্তনের কারণে ইতিহাসে বিশেষভাবে আলোচিত হয়েছেন। তিনি নিজে সুন্নি ছিলেন, সুন্নি হলেও তিনি দ্বীন-ই ইলাহি নামে একটা ধর্মমত প্রচলন করেন। তাই আকবরের ধর্মীয় নীতি মূলত দ্বীন-ই ইলাহিকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে। এরপর আমরা একটু দ্বীন-ই ইলাহি সম্পর্কে জানব। সম্রাট আকবর 1582 খ্রিস্টাব্দে দ্বীন-ই ইলাহি নামক এই নতুন ধর্মমত সেটা প্রচলন করলেন। প্রকৃত অর্থে এটি ছিল ভ্রাতৃত্বের সঙ্ঘ। আকবর ফতেপুর সিক্রিতে একটি ইবাদতখানা তৈরি করেন। এখানে হিন্দু পণ্ডিত, আলেম উলেমা, জেসুইট, মিশনারি এবং অন্যান্য ধর্মের সকলেই উপস্থিত থাকতেন। তারা নিজের নিজের ধর্ম সম্পর্কে আলোচনা করতেন। আকবর সকলের মতামত মনোযোগ সহকারে শুনতেন এবং এই সকল ধর্মের দ্বন্দ্বকে একপাশে রেখে সকল ধর্মের ভালো দিকগুলো একত্রিত করে একটি নতুন ধর্মমত প্রবর্তন করলেন। এটি দ্বীন-ই ইলাহি নামে পরিচিত। আকবর নিজে ইমামি আদিল উপাধি গ্রহণ করেন। এটা তোমরা অনেক ক্ষেত্রে অনেকেই জানো না, তিনি নিজেকে ইমামি আদিল বলতেন। সম্রাটের ধর্মনীতির মূল কথাই ছিল পরধর্ম সহিষ্ণুতা বা সুলহিকুল। তাহলে সুলহিকুল শব্দের অর্থই হচ্ছে অন্যের ধর্মের প্রতি সহিষ্ণুতা। প্রতি রবিবার প্রত্যেক রবিবার করে সম্রাট নিজে এই ধর্মের দীক্ষা নিতেন। এর কতগুলো নিয়ম ও আচার পদ্ধতি ছিল। এই ধর্মের অনুসারীদের 4টি জিনিস যথা হচ্ছে কি ধন, জীবন, সম্মান এবং ধর্ম। ধন, জীবন, সম্মান এবং ধর্ম উৎসর্গ করতে হতো। স্বার্থসিদ্ধির জন্য অনেকেই দ্বীন-ই ইলাহির প্রতি আকৃষ্ট হলেও এটি জনসাধারণের মাঝে জনপ্রিয় হতে পারেনি। হিন্দু রাজা বীরবল সহ মাত্র 18 জন ব্যক্তি এই ধর্মমত গ্রহণ করেছিল। সম্রাট আকবরের মৃত্যুর সাথে সাথে দ্বীন-ই ইলাহিও অবসান ঘটে যায়। ওকে, সো এরপর আমরা রাজপুত নীতি, আকবরের যে ভেরি ইম্পর্টেন্ট যে অংশটা রাজপুত নীতি, সেই রাজপুত নীতি আমরা দেখব। রাজপুত নীতির অংশটুকু দেখেই কিন্তু আজকে আমরা আকবরের প্রথম যে অংশটা সেটা শেষ করে দেব। নেক্সট দিন আকবরের শাসন ব্যবস্থা আর রাজস্ব ব্যবস্থা ইত্যাদি আমরা সমস্তটা দেখব। তো ভারত একটি বহুধা বিভক্ত দেশ, ঠিক আছে, এতে নানা জাতি ও ধর্মবর্ণের মানুষ বসবাস করে। এই বিভক্ত জাতিগোষ্ঠীকে নিয়ে একটি একক ভারত সাম্রাজ্য গড়ে তোলার জন্য সম্রাট আকবর অনেকগুলো নীতি গ্রহণ করেছিলেন। তার অন্যতম ছিল রাজপুত নীতি। সাম্রাজ্যবাদকে দৃঢ় ও শক্তিশালী করা ও ভারতের এই যোদ্ধা ও কূটনৈতিক শক্তিকে কাজে লাগানোর জন্য সম্রাট রাজপুতদের সহিত সহনশীল ও মিত্রতার নীতি গ্রহণ করেছিলেন। এই লক্ষ্যে 1562 খ্রিস্টাব্দে তিনি আম্বরের রাজা বিহারিমলের কন্যা যোধাবাইকে বিবাহ করেন। এটা আমরা সবাই জানি। নিজ পুত্র সেলিমের বিবাহ তিনি ভগবান দাসের কন্যার সঙ্গে সম্পন্ন করেন। সম্রাট সামরিক ও বেসামরিক উচ্চ রাজপদে রাজপুতদের নিয়োগ করেন। মানসিংহ, ভগবান দাস, বিহারিমল, বীরবল, টোডরমল প্রমুখ সবাই ছিলেন উচ্চ রাজপদ অধিকারী ও মনসবদার। সম্রাট হিন্দুদের তীর্থকর এবং জিজিয়া কর রহিত করেন। তিনি হিন্দু মেলা ও মন্দির প্রদর্শন করেন। সম্রাটের এই রাজপুত নীতি পরবর্তী কয়েকশো বছর মুঘল সাম্রাজ্যের অনেক কল্যাণ বয়ে এনেছিল। এটি একটি মধ্যযুগীয় রাজনীতি ও শাসনতন্ত্রের এক যুগান্তকারী পদক্ষেপ ছিল। তার মানে আকবরের যে চিত্রটা আমরা এখানে দেখলাম সেটা সম্পূর্ণটাই আলাদা।
বাবর বা হুমায়ুনের থেকে পুরোটাই আলাদা। এবার দেখো, আমরা রাজপুত নীতি অবধি পড়ে এটা বুঝতে পারলাম যে আকবর নতুন করে মুঘল সাম্রাজ্যকে গঠন করার জন্য তার জীবন দিয়ে দিতে পারছিলেন, মানে সেইভাবেই তিনি প্ল্যান করে যাচ্ছিলেন যে কিভাবে তিনি সেই বিষয়টার দিকে এগোবেন। আমি তোমাদের এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমি যেভাবে পড়াচ্ছি সেখানে এইভাবে যদি পড়ো তাহলে ইউপিএসসিও ক্র্যাক হবে, কারণ বাংলা মাতৃভাষা, এখানে ল্যাঙ্গুয়েজ কোনো ম্যাটার করে না। সাউথ ইন্ডিয়া থেকে বা অন্যান্য নিজের মাতৃভাষায় হিন্দিতে লোকে ইউপিএসসি পড়ে যদি ক্র্যাক করতে পারে, তাহলে ডেফিনেটলি বাংলায় পড়েও পারবে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি চেষ্টা করব যে বাংলার সঙ্গেই তোমাদেরকে এগিয়ে নিয়ে চলার। এছাড়াও প্রচুর আমি ক্লাস দিচ্ছি। সব কিছু নোটের মধ্যে সম্ভব নয়, নোট পড়িয়ে সব কিছু হয় না, কিছু বইও ফোকাস করতে, এবং ডেফিনেটলি এক বইয়ে সব কিছু পাওয়া যায় না। তাই বিভিন্ন ধরনের বই থেকে যেই অংশটা যতটুকু যে অংশের জন্য ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের কাছে নিয়ে আসছি। অনলাইন অফলাইন ক্লাসের জন্য 8617784669 এই নাম্বারে যোগাযোগ করবে। জিএস পেপার করানো হচ্ছে আর বেঙ্গলি অপশনাল করানো হচ্ছে। বেঙ্গলি অপশনাল প্লাস ডেসক্রিপটিভ আর হচ্ছে জিএস পেপার, সায়েন্সের পার্টটা ছাড়া। সায়েন্সের পার্টটাও শুরু হয়ে যাবে আস্তে আস্তে। তো যবেই তোমরা এই ভিডিওটা দেখো না কেন, এই নাম্বারটা সেম থাকবে 8617784669। তোমরা অনলাইন ক্লাসে গুগল মিটের মধ্য দিয়ে কিন্তু অনায়াসে যোগাযোগ করতে পারো। যদি ভালো লাগে তাহলে আমার সঙ্গে থেকে খুব তাড়াতাড়ি আসছি আকবরের নেক্সট পার্টটা নিয়ে। এটা আমি যেভাবে পড়ালাম একদম বইয়ের মতো করে, আশা করি তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি, মাথার মধ্যে একেবারে গেঁথে গেছে যে কিভাবে আকবর নিজে একেবারে নতুন করে সব কিছু শুরু করছিলেন। আর আমার সাইমালটেনিয়াসলি সব রকম ক্লাসই চলতে থাকছে। যেরকম আমি বই ধরে পড়াচ্ছি, সেরকম নোট বেসিসেও আমি ক্লাস দিচ্ছি, ছোট টপিকে বা ডিটেলে। তো সেগুলো কেমন লাগছে তোমরা আমাকে জানাতে থাকো। আমার নিজের ব্যস্ততার জন্য আমি অনেক ক্ষেত্রে প্রচুর পরিমাণে এফোর্ট হয়তো তোমাদেরকে দিতে পারি না, প্রচুর টাইম দিতে পারি না, বাট যতটুকুনি তোমাদেরকে আমি দিই সেটা আমি মনে করি এনাফ। সাথে থাকো। আর তোমাদের তোমরা সাথে থাকলে আমি আরও ধীরে ধীরে অনেক কিছু তোমাদেরকে প্রোভাইড করতে পারবো। সো আজকের মতো থ্যাংক ইউ। খুব তাড়াতাড়ি আসছি পরের ক্লাসটা নিয়ে।